আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান। তো এই হিসাব বিজ্ঞান কি, এর ইতিহাস এবং উদ্দেশ্যাবলী, এই আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে এবং ২ থেকে ৩টি নৈর্ব্যক্তিক প্রশ্নও আমাদের থাকে। তো আমরা চলে যাই মূল কথায়, যে হিসাব বিজ্ঞান। এখানে সাধারণত ২টি শব্দ, একটি হচ্ছে হিসাব, আরেকটি হচ্ছে বিজ্ঞান। তাহলে আমরা যদি দেখি যে হিসাব মানে কি, হিসাব মানে হচ্ছে গণনা করা। আর বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? বিজ্ঞান বলতে ওই বিষয়ের বিশেষ জ্ঞানকে বুঝি। তাহলে আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান বলতে বোঝায় বিজ্ঞানসম্মত হিসাব। তো আমরা যদি এই হিসাবের একটু পিছনে যাই, ইতিহাসের দিকে যাই, তাহলে দেখা যায় সেই আদিম যুগ থেকে হিসাব চলে আসছে। হয়তোবা আমরা এখন যেভাবে ১, ২, ৩ এরকম সংখ্যা বলি, তখন হয়তো এই সংখ্যাগুলো ছিল না, কিন্তু তারা হিসাব রাখতো তাদের মতো করে। মনে করো তাদের আদিম মানুষ গুহায় বসবাস করত, তো তাদের মূল পেশা ছিল কি? পশু পাখি শিকার করা এবং ফলমূল সংগ্রহ করা। মনে করো ২ জন ব্যক্তি এই পশু পাখি সংগ্রহের জন্য বের হয়েছে, এবং একজন দেখা গেল একের অধিক সংখ্যক পশু পাখি শিকার করলো, আর অন্য ব্যক্তি একটাও শিকার করতে পারলো না। তো এক্ষেত্রে যে বেশি শিকার করে তার কিন্তু প্রিজ নাই, যে সে প্রিজে সংরক্ষণ করবে, এবং যে ব্যক্তি শিকার করতে পারে নাই তাকেও তো খেতে হবে। তো যার বেশি আছে সে, যার নাই তাকে কিন্তু ধার দিত। এই ধার দেওয়াটার মধ্যে কিভাবে হিসাব রাখতো? তারা সাধারণত পাথরের গায়ে একটি দাগ দিয়ে অথবা মাটিতে গর্ত করে তারা হিসাব রাখতো। এইভাবে তারা হিসাব কার্যগুলো, দৈনন্দিন হিসাবগুলো তারা নিজেদের মতো করে রাখতো। এরপরে মধ্যযুগে এসে মানুষ যখন ঘর বাড়ি বা সামাজিকভাবে বসবাস করা শিখে, তখন তারা দরজার পিছনে দাগ দিয়ে অথবা লতায় গিট দিয়ে হিসাব রাখত। এরপরে এভাবে আস্তে আস্তে একসময়, অর্থাৎ ১৪৯৪ সালে ইতালির ভেনিস শহরের একজন ধর্মযাজক অথবা দার্শনিক লুকা ফ্যাসিওলি একটি গ্রন্থ লিখেন, যেটা নামটা একটু বড়, তোমাদেরকে মুখস্থ করতে হবে না, জাস্ট দেখবা। সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শন ইলিটা। এটা একটা গ্রন্থ, বা এটা ধরে নিতে পারো একটা বই। এই বইয়ের ৩টা ভাগ ছিল। এক ভাগে পাটিগণিত, এবং দ্বিতীয় ভাগে জ্যামিতি, এবং এই তৃতীয় ভাগে একটা অধ্যায় তিনি লিখেছিলেন যে দুতরফা দাখিলার পদ্ধতি, যেটা আমাদের বইতে এখনো পাওয়া যায় ৬০০ বছর পূর্বের। তো এই দুতরফার সাধারণত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ছিল। যেমন উনি যে ২টি পক্ষর কথা বলেছিলেন, একটিকে ডেবিট এবং অন্যটিকে ক্রেডিট, সেটি এখন পর্যন্ত আমরা দেখি। এর তার চেয়েও একটি গুরুত্বপূর্ণ তথ্য ছিল, উনি বলেছিলেন যে মালিক আলাদা, মালিক এবং ব্যবসা একটি আরেকটির পরিপূরক হলেও মালিক আলাদা। হিসাবের ক্ষেত্রে মালিক আলাদা এবং ব্যবসা আলাদা। এই কথাগুলোর কারণে দুতরফা দাখিলা পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ওই অধ্যায় গেলে এই কথাগুলো বিস্তারিত ওখানে বলার সুযোগ পাবো। এখন মূল কথা হচ্ছে এখান থেকে, যে এই যে দুতরফা দাখিলা পদ্ধতিটি আবিষ্কার হলো, সেটি কবে? সেটি ১৪৯৪ সালে। কে আবিষ্কার করেন? লুকা ফ্যাসিওলি। আমরা যদি এইভাবে বলি যে হিসাব বিজ্ঞানের জনককে, লুকা ফ্যাসিওলি। যদি বলি হিসাব বিজ্ঞানের আধুনিক জনককে, লুকা ফ্যাসিওলি। হিসাব বিজ্ঞানের জনক একজনই, তিনি হচ্ছেন লুকা ফ্যাসিওলি। এখান থেকে এরকম নৈর্ব্যক্তিক আসে যে দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি সাল কোনটি?
আমরা বলবো দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি সাল 1494। এই হলো আমাদের ইতিহাস সম্পর্কিত তথ্য। তো হিসাব বিজ্ঞান খেয়াল রাখবা, হিসাব বিজ্ঞান একটি বাস্তব ধর্মী, এটি ভবিষ্যৎ পেশা। এই হিসাব কোথায় নাই? তুমি থেকে শুরু করো, তুমি নিজে হিসাব করতে, তোমার পরিবার কি করে হিসাব করে, তোমার প্রতিষ্ঠান হিসাব করে, এমনকি হাসপাতাল, ডাক্তারখানা, সব জায়গায় কিন্তু কি আছে? হিসাব রয়েছে। দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতে পারি যে শিক্ষার্থীরা তোমরা যে 3টি ভুল করে থাকো, তার মধ্যে প্রথম ভুলটি হচ্ছে না বুঝে মুখস্থ করা। হিসাব বিজ্ঞানের বেসিক লেভেলের যে বিষয়গুলো থাকে, এন্ট্রিগুলো থাকে এবং হিসাবের শ্রেণী বিভাগ, এই জাতীয় যে তথ্যগুলো থাকে বেসিক লেভেলের, আমরা সেগুলোকে বাস্তব ভিত্তিক চিন্তা না করে, না বুঝে আমরা সেগুলো কি করি? ডেবিট এবং ক্রেডিট আকারে মুখস্থ করে ফেলি। সেটি কখনো কাম্য নয়। এই মুখস্থ রেজাল্ট তোমাকে বেশি দূর নিয়ে যাবে না। এই মুখস্থটা হয়তো 1-2 বছর তুমি সুন্দরভাবে অঙ্কগুলো করতে পারবে, কিন্তু ভবিষ্যতে তুমি কোনো প্রতিযোগিতায় বা বড় কোনো প্রতিযোগিতায় তুমি সামনে আগানোর সুযোগ কম। তো এক্ষেত্রে আমি এখানে বলবো যে মুখস্থ না করে বাস্তবে বুঝে বুঝে যে এটার মানে কি, এই এন্ট্রিটা বাস্তবে কি, এটার কাজটা কি, বাস্তব ভিত্তিক যে কাজ, বাস্তবটা বুঝে বুঝে শিখতে হবে। তাহলে মুখস্থ কখনো কাম্য না। দ্বিতীয়ত হচ্ছে শর্টকাট। এটা খুবই মারাত্মক একটি রোগ। আমরা শিখার সময় যদি শর্টকাট করে শিখি, তাহলে এটার রেজাল্টও কিন্তু শর্টকাট। ভবিষ্যতে ভালো কিছু আশা করা যায় না। আমি বলবো যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে যে ব্রেন দিয়েছেন, সেটি তুমি যদি প্রতিদিন শিখো, যতদিন বেঁচে থাকি আমরা কি করতে পারি? এই ব্রেন আমাদের শেষ হবে না। অতএব আমরা কেন শর্টকাট শিখবো? আমরা বিস্তারিতভাবে শিখবো, যাতে ভবিষ্যতে এটা আমার 1-2 দিন না, এটা আমার একটা পেশা, এটা একটা ভবিষ্যৎ পেশা, এটা দীর্ঘদিন আমাকে এই পথে থাকতে হবে। অতএব আমরা এই কাজটাকে কি করব? শর্টকাট না শিখে আমরা বিস্তারিতভাবে শিখবো। 3 নম্বর হচ্ছে তাড়াহুড়ো করা। আমরা কি করি? একটি অধ্যায়ে 2 থেকে 3 দিন বা 4 দিন করার পরেই আমরা বলি কি যে এরপরের অধ্যায়, এভাবে আমরা সামনে চলে যাই। কিন্তু না, আমি মনে করি একটা অধ্যায় যখন আমরা ধরবো, আমরা ধৈর্য ধরে ওই অধ্যায়ের আর কি আছে, আর কি নিয়ম থাকতে পারে, ওই অধ্যায় থেকে কি কি আমরা শিখছি, ওই অধ্যায় নিয়েই আমাদেরকে ভালোভাবে অধ্যয়ন করতে হবে, শেষ করতে হবে। এরপর আমরা অন্য অধ্যায়ে যাব। তো এটা হচ্ছে মূল কথা, যে তাড়াহুড়ো করে এক অধ্যায় শেষ না হওয়াতে আরেক অধ্যায়ে চলে গেলাম, আরেক অধ্যায় শেষ না হওয়াতে আরেকটি অধ্যায়ে চলে গেলাম, এটা কখনো ঠিক না। আমরা চেষ্টা করব একটি অধ্যায় ভালোভাবে শেষ করে তারপরে আমরা পরের অধ্যায়ে যাব। তো এই পর্বে আমাদের ছিল হিসাব বিজ্ঞান সম্পর্কিত এই তথ্যগুলো। আমরা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে পরবর্তী ভিডিওগুলোতে আমি যাতে হিসাব বিজ্ঞানের যে বেসিক মূল বিষয় রয়েছে, হিসাবের শ্রেণী, হিসাব যে এন্ট্রিগুলো আছে, এগুলো নিয়ে আমরা শিখবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।